গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে স্বাগত জানাই ডেইলি মিরর উইথ অমৃতায়। তোমরা কেমন আছো? কেমন শীত এনজয় করছো? আমি তো ভালোই আছি। সকাল থেকে ইচ্ছে করে ব্লগ করিনি, কেন কি সকালবেলা আজকে রান্নাবান্নার পার্ট ছিল না। মানে রোববার দিনটা আমার হচ্ছে ছুটির দিন, তো ভাবি রোববার দিনকে আসবোই না ব্লগ করতে। কিন্তু ওই যে তোমাদের প্রতি ভালোবাসা, তোমাদের প্রতি তোমাদের আকর্ষণই আমাকে তোমাদের কাছে টেনে টেনে নিয়ে আসে। সেই জন্যই ইচ্ছা না করলেও বারবার ফিরে ফিরে আসি তোমাদের কাছে। তারপর ঠান্ডাটা কেমন এনজয় করছো? আমি তো ভীষণ এনজয় করছি। মানে আজ এবারে শীতের ঠান্ডা প্রথম যাকে বলে উপভোগ করা, সেটা করছি আজকের দিনে। ভীষণ ভালো লাগছে। মানে কালকে ফেরবার সময় বুঝতে পেরেছিলাম যে ঠান্ডা কাকে বলে, আর ঠান্ডা জিনিসটা কি কাঁপিয়ে দিয়েছে সেটা কালকে আমি ফিল করতে পেরেছি। বিভৎস ঠান্ডা। কালকে এত ঠান্ডা খেয়েছি যে রাত্রেবেলা আমার নাক দিয়ে কন্টিনিউয়াস জল গড়াচ্ছে, এত ঠান্ডা লেগেছে কালকে। আর সচরাচর ঘর থেকে তো খুব একটা তো বেরোনো হয় না, করোনার পর থেকে তো একদমই বেরোনো হয় না। তো সেক্ষেত্রে ঠান্ডাটা লাগার সাথে সাথে ঠান্ডাটা ভীষণভাবে লেগে গেছে আর কি। নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছিলো। তো এখন স্নান টান করে এসে এই রোদে একটু বসলাম রোদ পাওয়ানোর জন্য। আজকে রোদটা মনে হচ্ছে যেন সত্যি খুব আরামদায়ক মিঠে একটা রোদ। কলকাতা শহরে ঠান্ডা যেটা পাওয়া সেটা তো ভাগ্যের ব্যাপার। তো সেক্ষেত্রে আজকে যে ঠান্ডাটা পেয়েছি সেটাই আমার কাছে যেন মনে হচ্ছে একটা অন্যরকম অনুভূতি। ভীষণ ভালো লাগছে। ওই যে বলেছিলাম এই ওয়েদার মানেই মনে হয় বেরিয়ে পড়ি। আর কালকে তো বেরিয়ে ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা হয়েছে, খুব ভালো লেগেছে। এতদিন পরে ওই সবুজ একটা পরিবেশের সামনাসামনি দাঁড়িয়ে এত ভালো লাগছিল যে কি বলবো। বলেছে আবার আমাকে নিয়ে যাবে পরে, তো জানি না কবে আবার নিয়ে যাবে। আর এখন এর মধ্যে আজকে তো আর কোথাও বেরোনো নেই। কালকে ঘুরতে নিয়ে গেছে, আজকে আর থরি নিয়ে যাবে? আজকে আর নিয়ে যাবে না, আজকে ঘরেই থাকতে হবে। রোজ রোজ উঠে যদি আমি বলি বাইরে বেরোবো, আমাকে এবার তাড়া করবে। আর এই ওয়েদারটাই এমন, পুরো ঘুরতে যাওয়ার জন্য আদর্শ ওয়েদার। খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা। সকালবেলা জলখাবার করেছিলাম, জলখাবারে পরোটা করলাম আমার জন্য। আর আর তো আমার হাজব্যান্ড একটু সকালবেলা ভোরবেলা একটু বেরিয়ে গেছিলো কাজে, তো ও তো বাইরেই জলখাবারটা করে নিয়েছে। আর দুপুরে তো আজকে চিকেন আছে, তো জানি আমাদের রোববার মানেই হচ্ছে চিকেনের ডে। তো আজকে আর চিকেন, যেহেতু নর্মাল চিকেন হচ্ছে, তো সেই জন্য শেয়ার করলাম না, ওটা শাশুড়ি মাই করবেন। রোববার দিনকে আমি একটু ছুটি নিয়ে নিই। আর মাংস ফাংস ধুয়ে সমস্ত করে রেখে দিয়ে আসি আমি। মাংস ধোয়াটাই হচ্ছে একটা মস্ত বড় কাজ। ওই যে বলেছিলাম মাংস আমি কারোর ধোয়া পছন্দ করি না। আজকে থেকে একটা নতুন প্রসেস আমি ধরেছি। আমার হাতে এত চামড়া ওঠে, এত ছালফাল ওঠে, আর নখগুলো এত বাজে হয়ে যায়। আর আমার জানোই তো আমি ভীষণ ওই বড় বড় নখ পছন্দ করি, আর তার মধ্যে নেলপালিশ থাকবে। তো যার জন্য আজকের থেকে আমি গ্লাভস পরে মাংস ধোয়াটা প্র্যাকটিস করছি। আর সেই ভালো গ্লাভস আমার ছিঁড়ে গেল যেন মাংসের হাড়ে, কি অবস্থা। হাজব্যান্ডকে বললাম, লাইফে প্রথম দেখলাম কাউকে মাংস ধুতে গ্লাভস পরে। কি করবো বলো, আমার ভীষণ ঘেন্না লাগে। মাংসের মধ্যে হাবিজাবি জিনিসপত্র থাকে, যার জন্য আমার প্রচণ্ড ঘেন্না লাগে মাংস ধরতে। সেই জন্য আমি ওই বাসন মাজা আর মাংস ধোয়ার ক্ষেত্রে আমি একটু গ্লাভস পরতে পছন্দ করি। সবাই তো সমান নয় বলো, 5টা মানুষ যদি সমান হতো তাহলে তো সবই সমান হয়ে যেত। তো ভাবলাম যে একটু অন হয়ে তোমাদের সাথে কথা বলে। ওই যে এখন এমন একটা টান এসে গেছে, যার ফলে একটু কথা না বললে মনে হয় সারাটা দিন আমার বেকার হয়ে গেল। তোমাদের সঙ্গে কথা বললাম না, কিছু একটা মিস করছি। কি টান বলো, দূর থেকেও কত কাছের টান হয়ে যায় মানুষে। তো যাই হোক, এখন বোধহয় 1টা বাজে। আমি এবার একটু মায়ের সঙ্গে ফোনে কথা বলবো। তো দুপুরবেলা রান্নাটা তোমাদের, মাংসটা কীরকম হয়েছে তোমাদেরকে দেখাবো। কীরকম আর হবে, নতুন তো কিছু নেই। আজকে তো এমনি নর্মাল মাংস, তাও রোজ যেরকম শেয়ার করি আজও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হলো গিয়ে ব্যাপার। তো আজকে এখন এই এখন আসি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো পারলে, ঠিক আছে? এত ঠান্ডা, তো চলে এসেছি রান্নাঘরে। তোমাদের বলেছিলাম সকাল থেকে তো কিছু দেখাতে পারিনি, তো রোদ থেকে এই সবে নামলাম। ভীষণ এই লাইটটা দিয়ে দে। প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে, ভীষণ ঠান্ডা লাগছে, যে ঠান্ডা খুব বেশি। তো চিকেনটা তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এই হচ্ছে আজকের চিকেন ডাক বাংলো বলা যেতে পারে এটাকে, যেহেতু এখানে ডিম সেদ্ধ রয়েছে। আর কিছু না, এই নাগেটস ভাজা আছে।
তো মাংস ভাত খেয়ে চলে এসেছি উপরে। রবিবারের দুপুর, জমজমাট শীত, জমে যাওয়ার মতো ওয়েদার, এর থেকে বেশি আর কি চাই বলো। এই ওয়েদারটার জন্যই হাপিত্তেশ করে বসেছিলাম আমরা। অনেক দিন পর এলো সেই বিশ্ববিখ্যাত ঠান্ডার ওয়েদার। আমি এত আজকে ঠান্ডা লাগছে, আমি জামা কাপড়ও কিচ্ছু আজকে দেখো ছাদ থেকে যে জামা কাপড় তুলে নিয়ে এসেছি সেখানেও পড়ে রয়েছে এখানে। এইদিকে দেখো কালকে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেই জামা কাপড়ও পরে রয়েছে। কি অবস্থা দেখেছো? একটু এনার্জি নেই, কেন কি কালকে রাত্রেবেলা একদম ভালো ঘুম হয়নি। হাজব্যান্ড আজকেও বেরিয়ে গেছে ওর কাজে। ওর মানে কাজের প্রেশার এতটাই বেশি যে কোনো রোববার দিনও ওকে বেরোতে হয় পারলে। তো আজকে আবার আমি ঘরবন্দি। তো সন্ধ্যাবেলা চলে আসবো তোমাদের সাথে গল্প করবার জন্য। এখন এত ঠান্ডা ওয়েদার যে শুধুমাত্র কম্বলের তলায় শুয়ে থাকা ছাড়া এখন আর বসে বসে গল্প করবার মতো পরিস্থিতিই নয়। এই শীতটার জন্যই হাপিত্তেশ করে বসেছিলাম। এই শীতটা শেষ পর্যন্ত কলকাতায় এলো, জানি না কতদিন থাকবে। মনে হয় বড় জোর 2 দিন হয়তো থাকবে কি থাকবে না। শুধু খেতে হবে। ওষুধের শিশি নিয়ে, এই শিশি বলছি আমি, সব ভুলভাল বকছি, ঠান্ডায় মনে হয় কথা জড়তা লেগে যাচ্ছে। ওষুধের কৌটো নিয়ে হাজির হয়ে গেছি। আমি এবারে ওষুধপত্র খাবো। এই ওষুধ খাওয়াটাই যেন একটা বিড়ম্বনা বলে মনে হয় আমার। শুধু তো খাওয়া নয়, নিয়ম মতো দিনক্ষণ দেখে সময় সুযোগ সমস্ত কিছু ভেবে নিয়ে সেই ওষুধগুলো খেতে হয়। মানে সমস্ত ওষুধ তো সব দিনে খাওয়া যায় না, কোনো কোনো ওষুধের কোনো কোনো নির্দিষ্ট দিন আছে, সেই দিন অনুযায়ী ওষুধগুলো খেতে হয়। জানি না আর কতদিন এইরকমভাবে ওষুধ খেয়ে যাব, কিছুই জানি না। বলে না মানুষের জীবনে কোনো কোনো কিছু জিনিস আছে যে জিনিসগুলো সহজে অনায়াসে পাওয়া যায় না। আমার লাইফেও সেরকম জীবনে অনেক কিছু দুর্ঘটনা ঘটে গেছে যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, বা যেটার জন্য আমি ভাবিনি যে কোনো দিন আমার জীবনে সেই সমস্ত ঘটনা ঘটবে, কিন্তু ঘটেছে। ওই যে বলে না মানুষের জীবনে কখন কি ঘটে কেউ জানে না। আমার সাথেও সেই সেম জিনিসটা ঘটেছে। কোনো দিন যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সব দিনগুলোর কথা, যে দিনগুলোর জন্য আমি তোমাদেরকে বলি না জীবনে বেশ কিছু দুর্ঘটনা ঘটে। তো সেরকমই কিছু দুর্ঘটনা আমার জীবনেও ঘটেছিল। তো সেই সমস্ত পরবর্তীকালে আলোচনা করব। আজকে এই মুহূর্তে এরকম একটা সুন্দর মিষ্টি ওয়েদারে বসে আমি তোমাদের মন ভারাক্রান্ত করে এসব আলোচনা এখন করতে চাই না। তো সেসব কিছু কারণই হচ্ছে আমার এত ওষুধ খাওয়ার কারণ। এত ওষুধ খাই তার পিছনে একটা নির্দিষ্ট কারণ তো অবশ্যই আছে। তো তুমি চলে এলে আবার। তো আজকে তুমি এত বারে বাধা পড়ছে যাচ্ছ কেন ওরকম ভাবে? যাওয়ার সময় বেরোবার সময় বাধা পড়লো, মাথায় কাকে ইয়ে করলে কি রে বাবা? তো বসো একটুখানি। তো এরকম ভাবে যাচ্ছ কেন? বারে 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 বাধা পড়ছে, খুব বাজে লাগে এই জিনিসগুলো। মানে আমার হাজব্যান্ড বেরিয়েছিল, তো বেরোবার সময় একটুখানি মানে দরজাতেও একবার টোকা খেয়েছে, আবার বেরোনোর পর আবার মাথার মধ্যে কাকে পটি করে দিয়েছে। তো সেই জন্যই বারবার বলছি যে বসে যাও, না বসে যেও না। এরকম মানে যাওয়ার পথে এরকম বাধা বিপত্তি মানে পেলে ভয় লাগে না? রাস্তাঘাটে বেরোয়, কাজে কর্মে বেরোয়, সেখানে এরকম বাধা বিপত্তি যদি পায় তো বাড়ির লোকেদের খুবই টেনশন হয়। যে টেনশনে মানে অতিরিক্ত টেনশন মানে ভীষণ পরিমাণে হয় এই কারণে যে কলকাতার রাস্তায় বুঝতেই তো পারছো। কালকে তো তোমাদের সঙ্গে শেয়ারও করলাম যে কী কী ঘটনাগুলো ঘটে প্রতি মুহূর্তে। মানে আমরা হয়তো সাবধানে চলছি, কিন্তু রাস্তাঘাটে যানবাহনগুলো তো সাবধান নেই। তো যার জন্যই আমি রাস্তায় বেরিয়ে খুব একটা ব্লগিং টগিং করি না। দেখোই তোমরা যে খুব ফাঁকা রাস্তা না হলে আমি কিন্তু রাস্তাঘাটে বেরিয়ে খুব একটা ব্লগিং করি না, এই কারণেই করি না। আর বাড়ির লোকেরা যদি ঘর থেকে যখন বেরোয়, যতক্ষণ না ঘরে ফিরছে ততক্ষণ পর্যন্ত মাথায় একটা চিন্তা নিয়ে টেনশন নিয়ে বসে থাকতে হয়। এই ভয়ে আমি ওকে বাইক অবধি কিনতে দিই না। অনেকবারও বলেছে বাইকের কথা, বাইক কেনার কথা, কিন্তু আমি ওকে কিনতে দিইনি এই একটি কারণে যে অন্ততপক্ষে যে অটো বাস সবেতেই নানান রকম বিপদ যদি আসে তো সব দিক থেকে বিপদ আসতে পারে, সেটা কোনো কথাই নয়। কিন্তু তাও মানে বাইক থাকা মানে যেন বিপদকে পুরো ঘরে ডেকে নিয়ে আসা। তো সেই জন্যই আমি একদমই পক্ষপাতই নই এই জিনিসগুলোর। তাই জন্য ওকে বললাম একটু বসে যাও,
ভয় লাগে না, রাস্তাঘাটে বেরোলে, কাজে বেরোচ্ছে বা যে কোনো কারণেই হোক, বাড়ির মানুষ যতক্ষণ না বাড়িতে ফেরে ততক্ষণ অশান্তি লেগেই থাকে। তো যাই হোক, ভগবান করুক ঠিকঠাকভাবে যেন যায়। তো চলো, আর বেশি এখন কথা বলবো না, বকবক করবো না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো পরে তোমাদের সঙ্গে যদি পারি তো সন্ধ্যাবেলা কথা বলবো। এখনকার মতো তাহলে টাটা। বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আমি আবার হাজির হয়ে গেছি, তোমাদের বন্ধু অমৃতা, তোমাদের সঙ্গে বকর বকর করে তোমাদের মাথাটাকে খারাপ করবার জন্য। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, জম শীতে ধরেছে আমাকে আজকে, ভীষণ ঠান্ডা লাগছে, সেই জন্য মোটা একটা বস্তা বার করে গায়ের মধ্যে জড়িয়েছি। সচরাচর আমি গায়ের মধ্যে চাদর ফাদর খুব একটা দিই না, আমি স্টোলটাই বেশি ইউজ করি। কিন্তু কাল থেকে আমার ঠান্ডা যা ধরেছে, তারপর থেকে আমার যেভাবে নাকের জল বেরোনো শুরু করছিল মানে ঠান্ডা লেগে, তাতে গায়ে যদি কিছু না দিই তাহলে যদি সেখান থেকে জ্বরজারি এসে যায় তাহলে তো মহা মুশকিল। তো সেই জন্যই গায়ে চাদর ফাদর জড়িয়ে বসলাম। আর এখন তো বুঝতেই পারছো, জ্বরজারি হওয়া মানেই কি বিপত্তি, মানে সব কিছুতে অন্য কিছুর ভয়। কিন্তু তাও জানো তো, মানুষের মধ্যে কিন্তু করোনা নিয়ে আতঙ্কটা আগের থেকে অনেকটাই কমে গেছে। মানে মানুষ এখন কিছুটা বলবো এটা ভালো দিকও আছে, কিছুটা খারাপ দিকও আছে। মানে সচেতন মানুষের সংখ্যা যেন দিন দিন কমে যাচ্ছে। মানে বললাম না, কালকে যখন বেরিয়েছিলাম রাস্তায় কারোর মুখে কোনো মাস্ক দেখলাম না, এমনকি যে অটো চালাচ্ছে তাদের মুখেও কোনো মাস্ক নেই। সুতরাং মানুষ অনেকটাই অসচেতন জীবনযাপন এখন করছে। কিন্তু ভয় পাওয়ার কথাটা না, কথা হচ্ছে সচেতনতা। ভয় ভয় পেতে কেউ বলছে না, কেন কি ভয় পেয়ে কিছু করতে পারবে না কেন? এখন পরিস্থিতিটা এমন জায়গায় এসে পৌঁছেছে যে ভয় পেয়েও আমরা কিছু করতে পারবো না, যে রোগটা হয় সে রোগটা হবেই, আমরা মানে আটকাতে পারবো না সেটা। কিন্তু কি বলতো, সাবধানতার মান নেই একটা কথাই আছে। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষ, যাদের কোনো টাকার জোরও সেরকমভাবে নেই, অথচ সেই রকম এলেবেলে হাসপাতালেও ভর্তি হতে পারবো না, তারাই মরছে সব থেকে বেশি। মানে আমরা একটা এমন পজিশনের মধ্যে দাঁড়িয়ে আছি যে আমাদের সেই পরিমাণ অর্থ খরচ করবার সামর্থ্যও নেই। আবার মানে হাবিজাবি জায়গাতে থাকতেও আমরা পারবো না, মহা মুশকিলের মধ্যে দিয়েই আমাদের জীবনযাপনটা। কি করব বলো, কিচ্ছু করার নেই। আর আর সাধারণ মানুষের জীবনের তো কোনো মূল্যই নেই, সাধারণ মানুষের কথা কেউ কোনো দিন ভাবেও নি, সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। সাধারণ মানুষ যদি মরে পড়েও থাকে তাতে তাতে পাবলিকের কী? কেন কি, আমি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে কিছু কিছু ক্ষেত্রে বুঝেছি, আমার অনেক খারাপ অভিজ্ঞতাই হয়েছে নানান দিক থেকে। তার মধ্যে একটা মানে ঘটনা হঠাৎ মনে পড়ে গেল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই ঘটনাটা হচ্ছে, গত বছর 1 বছর হয়ে গেছে, আমার একটা টেস্ট ছিল আর কি, HSG বলে, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, একটা টিউবের টেস্ট, প্রেগনেন্সি রিলেটেড। তো সেই টেস্টটা আমার হয়েছিল আমার বাপের বাড়ি এলাকার একটা ল্যাব থেকে, ওটা নিয়ার চুচুড়ার। তো সেই ল্যাব থেকে হয়েছিল টেস্টটা।
তো যথারীতি ল্যাবের তো জানোই, ল্যাবের যারা কর্মচারী থাকে তারা মানুষকে মানুষ বলে গণ্য করে না। তারা মনে করে থাকে যে বিশাল একটা কেউ কেটে টাইপের নিজেদেরকে মনে করে। তারা মানে যখন কোনো প্রশ্ন করো তাদের উত্তরগুলো শুনলে তোমার মনে হয় যেন একদম মন্ত্রীর লেভেলে বসে আছে তারা, মানে তারা কারোর সাথে কথা বলতে পারে না, এমন টাইপের আচার আচরণ তাদের। তো যাই হোক, সেখানে একটা টেস্ট হলো আমার এইচএসজি, প্রচণ্ড পেইনফুল একটি টেস্ট। যারা করেছো বা যাদের হয়েছে তারা নিশ্চয়ই জেনে থাকবে যে কতখানি পেইনফুল ওই টেস্টটা হলো। তখন যখন টেস্টগুলো হয়েছিল তখন ব্যবহার অত্যন্ত খারাপ। তো যাই হোক, তারপর রিপোর্ট এলো ভুলভাল রিপোর্ট, মানে উদরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। মানে আমার রিপোর্ট পাঠিয়ে দিয়েছে অন্য একজনকে, অন্যজনের রিপোর্ট পাঠিয়ে দিয়েছে আমাকে। তো সেই নিয়ে তো হলো, আমরা ভেবেছিলাম চেপেই যাব, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস, মানে একজন মানুষ আমাদের হেল্প করেছে ভীষণভাবে, মানে ভগবানের মতো সাহায্য করেছে। সেটা হচ্ছে আমার দিদির এক বান্ধবী, আমার দিদির এক স্কুলের কলিগ, আমরা তাকে দিদি বলেই ডাকি। তো সেই দিদি এগিয়ে এসেছিলো, বলেছিল যে এই ব্যাপারটাকে ছেড়ে দেওয়া যায় না, এই ব্যাপারটা নিয়ে একটু এগোনো দরকার। কেন কি এই রকম জিনিসগুলো করে ওরা পার পেয়ে যেতে পারে না। আজকে একটা ছোট্ট ভুলের জন্য প্রাণহানি হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারত। কেন কি এটা একটা চিকিৎসা বিভ্রাট তো বটেই। আমার যদি চিকিৎসাটা আজকে উল্টোপাল্টা হতো তাহলে সেক্ষেত্রে আমার প্রাণ সংশয় হওয়ার চান্সটা ছিল। তো উনি নানান রকমভাবে, মানে রিপোর্টার নিয়ে গিয়ে ওখানে নানান রকমভাবে ওদেরকে বলেছে, এবং তারা তাতে ওই ল্যাবের সমস্ত কর্মচারী থেকে শুরু করে সবাই প্রচণ্ড ভয় টয় পেয়ে গিয়ে আমাকে সেই ফোন করে, আমার হাজব্যান্ডকে ফোন করে সেই কাকুতি মিনতি করছে যে ওদের মস্ত বড় ভুল হয়ে গেছে, এই ভুল আর জীবনে হবে না। তো এটা কি ভুল বলো? এটা তো একটা মস্ত বড় ব্লান্ডার। এই জাত থেকে আমার মানে প্রাণ সংশয় হয়ে যাওয়ার চান্স থাকতে পারতো। আজকে যদি ওই দিদি সাহায্য না করার জন্য এগিয়ে আসতো, রিপোর্টার নিয়ে যদি না যেত, তাহলে আমার কেসটা ওখানেই চাপা পড়ে যেত। কেন কি আমি সাধারণ মানুষ, সুতরাং সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা পাওয়ারও কোনো অধিকার নেই। কি বলবো বলো আর? তো সেই জন্যই হঠাৎ মনে পড়ে গেল, শুধু আমাদের মানে শুধু ওটা ওইখানে বলে না, আমাদের কলকাতাতেও উল্টোপাল্টা ট্রিটমেন্ট ছড়াছড়ি যাকে বলে, ল্যাবগুলোতে বিশেষ করে টেস্টের রিপোর্ট যা হওয়ার কথা সেগুলো ডাক্তাররাও সেগুলো চেক করে না। মানে যেমন তেমনভাবে একটা টেস্ট করিয়ে দেয়, করে আর চেক টেক করার বালাই নেই। মানে রিসেন্ট আমার একটা টেস্ট হলো, সেই টেস্টেও উল্টোপাল্টা করে দিয়েছে। মানে যে ডাক্তার আর কি দেখবে সেই ডাক্তার দেখেনি, সেই ডাক্তার না দেখে এমনি একটা রিপোর্ট করে দিয়েছে, আনটাবলেটেড রিপোর্ট করে দিয়েছে। এইটা কি করে করতে পারে কেউ? সাধারণ মানুষের জীবন নিয়ে এইরকমভাবে ছেলে খেলারা কি করে খেলতে পারে, এটাই আমার মাথাতে সত্যি সত্যি আসে না। কি করে করতে পারে এই জিনিসগুলো? তো সেইটাই বলছি আর কি, কথার পরিপ্রেক্ষিতে মনে পড়ে গেল আর কি, সাধারণ মানুষের জীবনের মূল্য এদের কাছে কিচ্ছু না। শুধুমাত্র টাকাটুকু পাবো, টাকাটুকু পেয়ে ওদের সমস্ত কাজ শেষ। তারপর আর কে মরলো কি বাঁচলো সেই নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। তাই তোমাদের সবাইকে বলবো একটাই কথা, যে কোনো জায়গায় যদি কোনো রকম টেস্ট করতে যাও তো প্লিজ আগে থেকে বিচার বিবেচনা করে দেখে শুনে তারপরই সেখানে যেও। আনতাবড়ি যে কোনো জায়গা থেকে মানে কোনো গুরুত্বপূর্ণ টেস্ট করাতে যেও না, তাতে নিজেদের প্রাণ সংশয় হওয়ার চান্স ভীষণভাবে থাকে। আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বললাম এই কথাগুলো। তাই একটু বুঝে শুনে তারপর নিজের কোনো টেস্ট করতে যেও। মানে টাকার খেলা ছাড়া আর কিচ্ছু নেই জীবনে। যার টাকা আছে তার মূল্যই আছে, যার টাকা নেই তার কোনো মূল্যই নেই। সত্যি সত্যি এটাই হচ্ছে আসল ঘটনা। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, অলরেডি এখন বাজে 8:10। আজকে আর রোববার কোথাও বেরোনো হয়নি, ঘরে বসেই টাইমটা কাটালাম। প্রচণ্ড ঠান্ডা, যেন মশার পরিমাণও বীভৎসভাবে বেড়ে গেছে, মুখের সামনে পোঁ পোঁ করে মশা ঘুরছে। তো যাই হোক, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর আজকে ভিডিওতে সেরকম কিছু দেখাতে পারলাম না, খুব ছোটোখাটো একটা ভিডিও করলাম, ভালো লাগছিল না, শুধুমাত্র তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে চলে এলাম। আবার কাল থেকে আবার নতুন দিনের সূচনা এবং নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো তোমরা সবাই। আমাকে এইরকমভাবে ভালোবাসা দিও আর আমাকে সাপোর্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সেফ থেকো। আজকের জন্য তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।